This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। এই ভারত উপমহাদেশ ঘিরে যে ঘনঘটা এখন এবং তার যে প্রভাব পড়ছে বিভিন্নভাবে বৈশ্বিক প্রভাব, তাকে অগ্রাহ্য করার ক্ষমতা আজ কারোরই নেই। একদিকে বাংলাদেশ, সেখানে ধারাবাহিক যে হিন্দু নির্যাতন এবং তারপর সেখানে শেখ হাসিনা কবে ফিরবেন তা নিয়ে একটা জবরদস্ত একটা স্পেকুলেশনস চলছে। বাংলাদেশের একজন আওয়ামী লীগের একজন সাংসদ তিনি তো বলেই দিয়েছেন, ভারতকে ইতিমধ্যে ধন্যবাদ জানিয়ে দিয়েছেন এবং তার সেই বক্তব্য তো সোশ্যাল মিডিয়া জুড়ে ভীষণভাবে ভাইরাল। এবং শেখ হাসিনার যে কর্মপদ্ধতি তা তিনি অব্যাহত রেখেছেন। যে কোনো ক্ষেত্রে রাজনীতিতে যেমনি স্তর এক একটা থাকে, যেটাকে বলা হয় ডায়ালেকটিক্স অফ পলিটিক্স, সেখানে বিভিন্ন স্তরগুলোকে অতিক্রম করে যেতে হয়। ঠিক 5ই আগস্টের যে পরিস্থিতি বাংলাদেশে ছিল এবং যে পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে চলে আসতে হয়েছিল, আজ পরিস্থিতির গুণগত অনেকটাই পরিবর্তন ঘটেছে। এই মুহূর্তে জামাত শিবির তারা কিন্তু যথেষ্ট ম্রিয়মাণ অনেক জায়গাতেই, আবার অনেক জায়গায় হচ্ছে তাদের নিয়ন্ত্রণহীন যে সমস্ত ক্যাডাররা তারা গিয়ে বিভিন্ন জায়গায় একেবারে সবলে উৎপাত করছে। তবে এখন একটা রেজিস্ট্যান্সের সামনে গিয়ে পড়েছে। অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে যেটা হয়েছে, প্রচুর আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা রয়েছেন রাজনৈতিক এলিমেন্ট, তাদেরকে বাংলাদেশের কারাগারে ভর্তি করা হয়েছে। এখন এই ভর্তি কারাগারে যদি কোনো জামাত গিয়ে উপস্থিত হয়, বুঝতেই পারছেন যে কী পরিস্থিতি তৈরি হতে পারে। এরকম যে ঘটনার পরিবর্তন যেরকম হবে, সেই ঘটনার মধ্যে কতগুলো ইঙ্গিতপূর্ণ জায়গা তৈরি হয়েছে। বিশেষ করে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি সফর শেষ করেছেন। প্রত্যেকবারই আন্তোনিও গুতেরেস রমজানের উপলক্ষে তিনি বিভিন্ন ইসলামিক দেশগুলোতে ভ্রমণ করেন। এবারে তার গন্তব্য ছিল বাংলাদেশ এবং তাকে পেয়ে আত্মহারা হয়ে গেছে ডক্টর ইউনুস, তৌহিদ হাসান। যে এরকম একটা বিপর্যয়কর মুহূর্ত যখন তাদের সামনে এসেছে, অন্তত কিছুটা হলেও কিছুটা মান রক্ষা করা গেছে। এই কারণেই বলছি যে কেন এই গুতেরেসের এই সফরে আসল লাভটা কি হলো, কার হলো, কিভাবে হলো, এটা যেমন একটা গুরুত্বপূর্ণ দিক এটা উঠে আসছে। এবং তার সাথে আরও অনেকগুলো জায়গা রয়েছে যেগুলো এক এক করে খোলাসা করব। অন্যদিকে পাকিস্তান কি আদৌ অক্ষত থাকবে, এই প্রশ্নটাও আজকে খুব গুরুত্বপূর্ণ। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে জনমতে দিন 4 আগে একটি অনুষ্ঠানে জনমতেই দীপ্তিমান সেনগুপ্ত একটা কথা বলেছিলেন যে পূর্ব প্রান্তে বাংলাদেশের উপরই প্রভাবটা আসল সেই সময় বোঝা যাবে যখন ওয়েস্টার্ন ফ্রন্টে ভারত কিছু করে দেখাতে পারবে। তার কারণ ওয়েস্টার্ন ফ্রন্ট অনেক দিন ধরেই বা নর্দার্ন ফ্রন্টের এই জায়গাটায় আর কি, বালুচিস্তান বা এই জায়গাটায় স্বাধীনতার দাবিতে পাকিস্তানের হুকুমতকে যেভাবে তারা সরাসরি চোখে চোখ রেখে চ্যালেঞ্জটা জুড়েছিলেন, তার একটা কালমিনেশনসে গিয়ে উপস্থিত হয়েছে। একেবারে খোদ পাকিস্তানের সংসদে এই নিয়ে আলোচনা হয়েছে। ঠিক যেভাবে পূর্ব পাকিস্তান হারিয়ে বাংলাদেশ হয়েছিল, ঠিক পাকিস্তানের অঙ্গহানি ঘটে স্বাধীন বালুচিস্তান সময়ের অপেক্ষা। সেই দুটো বিষয় যখন এক হয়ে যায়, তখন এই উপমহাদেশের রাজনীতি নিঃসন্দেহে একটা নতুন মাত্রা পায়, নতুন ন্যারেটিভ তৈরি হয়। এবং এটা বোঝার সুবিধার জন্য আজকের প্যানেল ঠিক সেভাবেই সাজিয়েছি আপনাদের জন্য। এবং তার আগে একটু দেখে নেব বাংলাদেশ প্রসঙ্গে গুতেরেস যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যের নির্যাসটুকু দেখে নিয়ে এবার এক এক করে আমি বিষয়গুলোতে গিয়ে ঢুকবো, প্যানেলিস্টদের কাছে আসব, একটু দেখে নেব বাংলাদেশ প্রসঙ্গে গুতেরেস যেটা বলেছেন। নতুন বাংলাদেশের সংস্কারের যে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে প্রধান সহযোগী হিসাবে ভূমিকা রাখতে প্রস্তুত জাতিসংঘ নিজেই বলছে আমি ভূমিকা রাখতে চাই। রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আতিথেয়তাকারী
বাংলাদেশি জনগণের প্রতি সংহতি প্রকাশের জন্যেই আমি বাংলাদেশ সফরে এসেছি। অর্থাৎ রোহিঙ্গাদের শেখ হাসিনার সময় যাদের আশ্রয় তিনি দিয়েছিলেন এবং তাদের প্রতি সংহতি প্রকাশের জন্য আমি বাংলাদেশ সফরে আসার সিদ্ধান্ত নিয়েছি। তৃতীয়, মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশ থেকে মানবিক সহায়তার চ্যানেল চালু করা গুরুত্বপূর্ণ হতে পারে। এটি একটি প্রস্তাব, খুব গুরুত্বপূর্ণ। মিয়ানমারকে মানবিক পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, এবং এই পরিস্থিতি স্বাভাবিক হতে প্রথম যে প্রস্তাবটা রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার সেখানে প্রধান সহযোগী হিসাবে ভূমিকা রাখতে প্রস্তুত জাতিসংঘ। অর্থাৎ জাতিসংঘের প্রধান তিনি বাংলাদেশ যে সংস্কার করছে, অর্থাৎ ভোট পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে অনেকেই, বিশেষ করে বিএনপি, তারা খুবই উদ্গ্রীব ছিল এবং তারা এই জাতিসংঘ এইভাবে সময় নিয়ে তারা খুশি নয়। তারা ইতিমধ্যে তাদের বক্তব্য তারা জানিয়েওছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এটাই বলবো যে জাতিসংঘ প্রস্তুত আছে এই ক্ষেত্রে একটা মিডিয়েটর হবার জন্যে। এবং এটাই কি আপৎকালীন পরিস্থিতিতে ডক্টর ইউনূসের একমাত্র এখন অবলম্বন, জাতিসংঘ বা অন্যান্য কিছু? তার কারণ প্রায় সমস্ত চ্যানেলই তার যে সমস্ত পরিকল্পনাগুলো ব্যর্থ হয়েছে, এবং সংস্কারের নামে যে বিভৎসতা, যে বলাৎকারের সংস্কৃতি বাংলাদেশ জুড়ে চালু হয়েছে বা চলছে, সেখানে দাঁড়িয়ে বারবার এই প্রশ্ন তুলেছিলাম। 5ই আগস্টে যে নারী শক্তিকে দেখা গেছিল তারা সক্রিয়ভাবে রাজপথে, সেখানে বিভিন্নভাবে নারী শক্তির যে জাগরণ আমরা দেখেছিলাম, যা গোটা পৃথিবীকে সত্যিই তখন তারা দেখছে এবং তারা স্যালুট ঠুকছে, সেই নারী শক্তিকে কিভাবে ক্রমশ কোণঠাসা করে দেওয়া শুরু হলো। এই সমস্ত বিষয়গুলো বাংলাদেশের এই জাতিসংঘের এই প্রস্তাব এবং যে অধ্যায়টা এখন এই মুহূর্তে রয়েছে, বিষয়টিকে আমরা অনুধাবন করার চেষ্টা করব আজকের বিশ্লেষণের মাধ্যমে। রয়েছেন পার্থ মুখার্জি, যিনি প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কংগ্রেসের প্রবক্তা, এবং রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, অন্যতম প্রবক্তা এবং ভারতীয় জনতা পার্টির অন্যতম গুরুত্বপূর্ণ মুখপাত্র এই মুহূর্তে বিমল শঙ্কর নন্দ, তিনিও রয়েছেন আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে। এবং রয়েছেন বাংলাদেশ বিশেষজ্ঞ, যার ইউটিউবে বিভিন্ন মন্তব্য ইতিমধ্যে খুবই জনপ্রিয় বাংলাদেশ নিয়ে, এবং রাজনৈতিক বিশ্লেষক হিসাবে দীপ্তিমান সেনগুপ্ত রয়েছেন উত্তরবঙ্গ থেকে। দীপ্তিমান বাবু, আপনাকেও আমি স্বাগত জানাচ্ছি। আমি একটু বিমলদা আপনাকে দিয়ে আজকে শুরুটা করছি। একজন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসাবে, একজন রাজনৈতিক ভাষ্যকার হিসাবে এবং বিজেপি মুখপাত্র, আপনার এই তিনটে সত্তা রয়েছে। কিন্তু এই যে যখন আমরা দেখছি যে অনেক মানুষ অনেকে ফোন করে বলেন, জানেন তো, আওয়ামী লীগের অনেকে তো এখানেও আসেন, খুব এখন সংক্ষেপে মানে ভিসা পাওয়া যায়, ডাক্তারদের আবার প্রেসক্রিপশনে লিখে দিতে হচ্ছে। গতকাল এক ডাক্তার আমাকে বললেন প্রেসক্রিপশনে লিখে দিতে হচ্ছে, না হলে তারা ভিসা পাবে না, যে 2 মাস পরে আবার এসে দেখি যাবেন। তো অনেকেই বলছেন যে কই শেখ হাসিনা তো আসতে পারলো না, কই বাংলাদেশে এরকম পরিস্থিতি তো স্বাভাবিক হলো না, ভিসা কবে পাওয়া যাবে? কিছুই তো কোনো কিছু নয়, অস্বাভাবিক এই পরিস্থিতি। তার মধ্যে জাতিসংঘের গুতেরেস এসে প্রস্তাব দিচ্ছেন, তারই প্রস্তাব আপনি দেখলেন, তার মধ্যে কি কোথাও একটা জায়গায় রয়েছে যে এই জায়গায় জাতিসংঘ যে প্রস্তুত মধ্যস্থতা করার জন্যে, এইটা কিসের ইঙ্গিত দিচ্ছে? একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশে যে ঘটনা গত বছরের আগস্ট মাসে শুরুতে ঘটেছিল, সেটা তো বাংলাদেশের আভ্যন্তরীণ বিভিন্ন শক্তিগুলো ঘটিয়েছে, আর সমস্যার সমাধান তো তাদেরই প্রথম খুঁজতে হবে। সেখানে যদি ভারতকে বলা হয় গিয়ে সমস্যার সমাধান করে দাও, এই আশাটা একটু বাড়াবাড়ি আশা। তার কারণ দেখুন, ভারতবর্ষ এই অঞ্চলের গুরুত্বপূর্ণ শক্তি, সার্কের এতদিন যে সংগঠনটা প্রায় ডিফাঙ্ক্ট হয়ে গেছে, সেই সার্কের সবচেয়ে বড় শক্তি ভারতবর্ষ এমন যে সার্কের সব দেশের সঙ্গে তার একটা মানে রয়েছে, বর্ডার রয়েছে। বাংলাদেশ এমন দেশ যার প্রায় 4 দিক ঘেরা ভারতবর্ষ, মাঝখানে 370 কিলোমিটার হচ্ছে মায়ানমারের বর্ডার, তার ম্যাক্সিমামটা আবার ওই নাফ নদী। ফলে সব মিলিয়ে ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের কথা ভাবাই যায় না। ফলে ভারতকে তার ভূমিকা পালন করতে হবে। দ্যাট ডাজ নট মিন যে ভারতবর্ষ একদম কথায় কথায় সেনা পাঠিয়ে দেবে, ওখানে সব কিছু চেঞ্জ করে দেবে। এটাই আশা করাটাও একটু বাতুলতা। দ্বিতীয় কথা, ভারতবর্ষ ইউজুয়ালি কখনোই কোনো দেশে চট করে সেনা পাঠিয়ে
তার মানে এলাকা দখল করে নিজের ভাবনাগুলোকে চাপিয়ে দেবে, এটা কিন্তু খুব একটা হয়নি, খুব কম ক্ষেত্রেই হয়েছে। আপনি বলতে পারেন যে এই ভারতবর্ষ তো শ্রীলঙ্কায় সেনা পাঠিয়েছিল, এটা চুক্তির, এটা চুক্তি হয়েছিল শ্রীলঙ্কা সরকারের সঙ্গে ভারতের, আবেদন করেছিল সেই সেনা পাঠানোটা একটা হিমালয়ান ব্লান্ডার ছিল রাজীব গান্ধীর, সেটা অন্য আলোচনার বিষয়, কিন্তু চুক্তি হয়েছিল। একটা ক্ষেত্রেই আপনি বলতে পারেন, সেটা হচ্ছে যে মামুন আব্দুল গায়ুমকে যখন সরিয়ে দিয়েছিল মালদ্বীপস থেকে, তখনও কিন্তু এই রাজীব গান্ধী ছিলেন, তিনি কিন্তু সেনা পাঠিয়েছিলেন, কিন্তু সেটা ছিল একদল প্রায় ক্রিমিনাল গিয়ে ওনাকে ঘেরাও করে ফেলেছিল, হত্যা করত। ভারতবর্ষ অন্য কোনো উপায় ছিল না, সেটা কিন্তু করেছিল। বাংলাদেশের ক্ষেত্রেও ভারতবর্ষ সেনা পাঠিয়েছিল, কিন্তু মনে রাখবেন ভারতবর্ষ কিন্তু ইউনিল্যাটারালি যুদ্ধ ঘোষণা করেনি। ভারতবর্ষ আগে পাকিস্তানের দ্বারা আক্রান্ত হয়েছিল, পাকিস্তান পশ্চিম সীমান্তে ভারতীয় বেসের ওপর বোমা ফেলেছিল, তারপর ভারতবর্ষ যুদ্ধ ঘোষণা করেছিল। ফলে ভারতের বিদেশ নীতির এই এগুলো তো বুঝতে হবে, কম্পালশনগুলো। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে দেখুন এই বাংলাদেশে এখন যেটা ঘটছে, জাতিসংঘের যে বিষয়টা, জাতিসংঘটা পরে আসছি, বাংলাদেশে যেটা ঘটছে সেটা একজন রাষ্ট্রবিজ্ঞানী কথায় আমি বলতে পারি। 1651 সালে বই লিখেছিলেন টমাস হবস, বইটার নাম লেভিয়াথান। সেখানে একটা কথা আছে, ওয়ার অফ অল এগেনস্ট অল, মানে সকলের বিরুদ্ধে সকলের যুদ্ধ। তিনি মানে এইরকম একটা কল্পনা করেছিলেন, রাষ্ট্র যদি না থাকে তাহলে সিচুয়েশন কি হতে পারে, সকলের বিরুদ্ধে সকলের যুদ্ধ। বাংলাদেশ দেখলে বোধহয় হবস বলতেন যে ঠিক এতদিন পরে আমার যে ভাবনাটা সেটা বোধহয় বাস্তবে রূপায়িত হলো। মাঝখানে কিছুদিন আফগানিস্তানে হয়েছিল, এবার বাংলাদেশে হয়েছে। বিকজ দেয়ার ইজ নো স্টেট বলে কিছু নেই, অথরিটি বলে কিছু নেই, যে যা পারছে করছে। এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে যারা একটু দুর্বল, সংখ্যালঘু হিন্দুরা, কারণ ওখানে মুসলিমরাও আক্রান্ত হচ্ছে, যারা একটু লিবারেল মুসলিম, আওয়ামী লীগ করে, তারা আক্রান্ত হচ্ছে। আজকেই শুনলাম বাংলাদেশ হিন্দু পরিষদের একজন নেতাকে, নামটা ভুলে যাচ্ছে আপনাকে পরে, হিন্দু পরিষদের বাংলাদেশ চ্যাপ্টারে অ্যারেস্ট করা হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস প্রভু কতদিন ধরে জেলে রয়েছেন, তার হয়ে যে আইনজীবীরা লড়তে যাচ্ছে, একদল আইনজীবী নামধারী তাকে মেরে তাদের হসপিটাল পাঠিয়ে দিচ্ছে। ফলে এরকম পিকুলিয়ার সিচুয়েশন রয়েছে বাংলাদেশে। ফলে অতি দ্রুত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে সেটা আমরা মনে করি না। আবার এটাও ঠিক, ভারতবর্ষ তার দায়িত্ব থেকে সরে আসে না, এবং যার জন্যে শেখ হাসিনাকে যদি সেইভাবে রেস্কিউ না করা হতো, আর একটা মুজিবুর রহমানের ঘটনা কিন্তু ঘটে যেত। ফলে ভারতবর্ষ সেটা করতে পেরেছে, তো সেটা করেছে। দ্বিতীয়, ভারতবর্ষের এই যে বিশাল বর্ডার, সেই বর্ডারটাকে সুরক্ষিত করা হয়েছে। 3 নম্বর, সেখান থেকে দলে দলে মানুষ যাতে চলে না আসে এখানে যতটা সম্ভব। মনে রাখবেন 100% কন্ট্রোল করা সম্ভব নয়, খুব ভয়ঙ্কর আক্রান্ত মানুষ অনেক সময় আসে, এসেওছে, আশ্রয় নিয়েছে, সেটা অন্য ব্যাপার। কিন্তু তারপরে ভয়ঙ্কর ইনফিল্ট্রেশন ভারতবর্ষ আটকেছে, কারণ ভারত চাইছে ওখানেই মানুষ লড়াইটা করুক, অন্তত লড়াইটা ভেতর থেকে আসুক। একটা কথা আপনাকে, যে কোনো লড়াই ক্ষেত্রে রিসোর্স লাগে না, রিসোর্স মানে লড়াই দুরকম হয়। মানে ধরুন আগের বার যখন 71-এ যখন সরাসরি যুদ্ধে যাওয়ার আগে মুজিব বাহিনী তাকে ট্রেন করা বা লড়াই, এগুলো তো ইতিহাস, এটা তো গোপন কিছু নেই। আর আজকে এই সময়টা কিন্তু একটা বিরাট পার্থক্য ঘটে গেছে। 71-এর সময় আন্তর্জাতিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া এগুলো তো তেমন একটা ছিল না, এখন কিন্তু হচ্ছে। ফলে বাংলাদেশে এই সমস্ত ক্রিমিনাল ফোর্স যারা ক্ষমতা দখল করেছে, মনে রাখবেন বাংলাদেশে যারা ক্ষমতা দখল করেছে ভয়ঙ্কর শক্তি, এবং এটা বলতে কোথাও দ্বিধা নেই, একদল ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গ্রুপ যারা স্বাধীনতা চায়নি, যারা হচ্ছে অ্যান্টি স্বাধীনতা, অ্যান্টি ইন্ডিয়া। তারা ভারতের ওপর রাগের কারণ ভারতবর্ষ ওদের কেন স্বাধীন করেছে, ওদের পাকিস্তানের সঙ্গে থাকবে, যে পাকিস্তান কবে টুকরো টুকরো হয়ে যাবে কেউ জানে না, এখনো বসে ওদের পাকিস্তান ভজনা করে যাচ্ছে। এবং তাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইউনুস কিন্তু আর কিচ্ছু নয়, ইউনুস একজন ওই শালগ্রাম শিলা বসিয়ে পুজো করা হবে, ওটুকু শালগ্রাম শিলা, লোকটির না আছে কোনো যোগ্যতা, না কোনো পদার্থ। ওর রাগ ছিল শেখ হাসিনার ওপর, কারণ শেখ হাসিনা ওকে দেশ ছাড়া করেছিল, এখানে থাকলে জেলে পড়তো। ফলে সেই রাগটা ওর ইয়ে করছে। আলটিমেটলি বাংলাদেশের একটা বিষয় মনে রাখতে হবে, এটা বলেই শেষ করব, বাংলাদেশ বেসিক্যালি একটা হিংস্র সমাজ। কারণ 1971-72 ছেড়ে দিলাম, তার আগে 1937 থেকে সেই হিংসা শুরু হয়েছে। ওখানে একদল শক্তিশালী মানুষ, মুসলিমরা হিন্দুদের মেরেছে,
1946-47 ভয়াবহ অত্যাচার হয়েছে, 1960 পরে ভয়াবহ অত্যাচার হয়েছে, 1971-72-তে এই যে খুনোখুনিগুলো হয়েছে, 40 লক্ষ মানুষ মারা গেছিল বলে ওরা অন্তত দাবি করে, আমি মনে করি ঠিকই করে। 3 লক্ষ মহিলা নির্যাতিতা হয়েছিল। যতটা না খান সেনা করেছিল ততটা ওদের নিজেদের ওই মুসলিম ফান্ডামেন্টালিস্ট গ্রুপগুলো করেছিল, আল-বদর, তারপরে এই সমস্ত গোষ্ঠীগুলো করেছিল, রাজাকার বাহিনী করেছিল। শেখ মুজিবুর রহমানকে 75 সালে হত্যা করা হয়েছিল। তারপর জিয়াউর রহমান তিনি খুন হয়ে গেছিলেন। ফলে ওটা অদ্ভুত একটা রাজনীতি। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ভয়ঙ্কর একটা চক্রান্ত করা হয়েছিল তাকে খুন করার জন্য, সেটা ওই বিডিআরকে দিয়ে একটা বিদ্রোহ ঘটানো হয়েছিল 2009 সালে সম্ভবত। ফলে বাংলাদেশের ইতিহাসটা হিংস্র ইতিহাস। এই ইতিহাস থেকে বাংলাদেশকে মুক্ত করতে গেলে কড়া হাতে মোকাবিলা করতে হবে। শেখ হাসিনা অনেকদিন ক্ষমতায় থেকেও তার এই ব্যর্থতার জায়গাটা উনি ওটা পারেননি, তার মূল্য তাকে দিতে হয়েছে। কিন্তু আগামী দিনে আমার ধারণা আবার আওয়ামী লীগের সরকার আসবে, এই দিকটা মনে করতে হবে। এই সমস্ত অ্যান্টি ন্যাশনাল এবং যারা অ্যান্টি সোশ্যাল ফোর্সগুলোকে, সেগুলোকে যদি কন্ট্রোল না করা যায়, বাংলাদেশ কিন্তু এরকমই থেকে যাবে, কিচ্ছু করা যাবে না বাংলাদেশ। আমি আসবো আপনার কাছে, কিন্তু তার আগে একটু দীপ্তিমান সেনগুপ্ত আপনার কাছ থেকে এসে আমি পার্থবাবু আপনার কাছে আসছি। দীপ্তিমান বাবু, আজকে যখন এইটা মানে আমরা এই জনমত করছি, ঠিক সেই সময় আজকে দিল্লিতে বলা যেতে পারে অজিত ডোভাল, তুলসী গাবার্ড, বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দারা আজকে সেখানে মিলিত হয়েছেন। স্বাভাবিকভাবে এই যে জায়গাটার, রিজিয়নটার একটা অদ্ভুত পরিবর্তন হয়েছে। এই জায়গাটা থেকে দাঁড়িয়ে কি হতে চলেছে? বিশেষ করে আমি প্রশ্নটাই আপনার কাছে রাখবো যে গুতেরেস যেটা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার করছে বা যে ইতিহাসের কথা, রক্তাক্ত ইতিহাসের কথা বিমলবাবু বললেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি রাষ্ট্রপুঞ্জ তারা একটা রেখেছে যে তারা এই ক্ষেত্রে একটা প্রধান সহযোগী ভূমিকা রাখতে তারা প্রস্তুত। আলটিমেটলি কি ওইদিকে যেতে পারে না, সেখানে কোনো রকম সেই সম্ভাবনা নেই, তার আগে অনেক কিছু করতে পারে? প্রথম কথা হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় সীমান্ত আছে বাংলাদেশে। এবার ভারতবর্ষের ইতিহাসে কোনো জায়গায় সরাসরি ভাবে হস্তক্ষেপ, অপর কোনো রাষ্ট্রে হস্তক্ষেপ, সেই বিষয়টা দেখা যায়নি, ইতিহাসেও নেই। দু একবার হয়েছে, যেটা বললেন বিমলবাবু। কিন্তু এখানে মূল বিষয়টা আমি এর আগের দিনও আপনাকে বলেছিলাম, এই যুদ্ধটা চলছে কাহি পে নিগাহে কাহি পে নিশানা। আমি আপনাকে বলেছিলাম, এই চ্যানেলেই আপনি যেটা উল্লেখ করলেন, অ্যান্টোনিও গুতেরেসের যদি কোনো ইসলামিক বা ইসলাম অধ্যুষিত রাষ্ট্রে যেতে হতো, তাহলে সেটা পাকিস্তান, বালুচিস্তান এই অংশতে উনি যেতে পারতেন, এই ঈদের কি বলে রমজানের করতে, অথবা সিরিয়াতে যেতে পারতেন। তো এগুলো জায়গায় উনি যাননি, উনি বাংলাদেশে গেছেন। বাংলাদেশে যাওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে মূলত রাখাইন প্রদেশে যারা এই এখন যারা আরাকান আর্মির বিষয়টা আছে, তাদেরকে একটা বার্তা দেওয়া যে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে গেলে অবশ্যই সহযোগিতার হাত বাড়াতে হবে। অ্যাকচুয়ালি গুতেরেস বাংলাদেশে যায়নি, বাস্তবতাটা বুঝতে হবে। উনি বাংলাদেশে গেছে, বাংলাদেশ গিয়ে সোজা রোহিঙ্গা ক্যাম্পে গেছে। অর্থাৎ ওনার বার্তাটা টুয়ার্ডস ওই রাখাইন প্রদেশের দিকে, যে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন। কারণ তার কিছুদিন আগে চায়না যে ওখানে একটা বন্দর করেছিল, সেই বন্দরটা তারা উড়িয়ে দিয়েছে, একদম পুরো উড়িয়ে দেওয়া যেটাকে বলে সেটা। এবার দ্বিতীয় যে অংশটা বাকি আছে, সেটা হচ্ছে আমাদের তৈরি করা আরেকটি বন্দর আছে, সেই বন্দরটির দিকে, যেটা দিয়ে ত্রিপুরার দিকে একটি রাস্তা আছে আসার। তো দ্বিতীয়টি যদি বন্ধ হয়ে যায়, তাহলে পুরো ওই জায়গাটার কমিউনিকেশন যেন নষ্ট না হয়ে যায়। তাহলে এখান থেকে একটা বার্তা দিয়ে রাখা ইসেকে, কি বলে, যারা আরাকান আর্মি, এদেরকে বার্তা দিয়ে রাখা যে আমরা এখন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে আছি, তোমাদের সঙ্গে এখনো নেই, ভবিষ্যতের জন্য চিন্তা তোমাদের করতে হবে। এটা গেল প্রথম। এবার দ্বিতীয় প্রশ্নটা যেটা আপনি বললেন যে তুলসী গাবার্ড এসছেন, তুলসী গাবার্ড ওখানে এসছেন হয়তো দক্ষিণ পূর্ব এশিয়া বা বলতে পারেন সাউথ, যেটাকে বলে গ্লোবাল সাউথ, সেই গ্লোবাল সাউথের আলোচনার বিষয় নিয়ে। কিন্তু এইখানে একটা জিনিস খুব পরিষ্কার আপনাদের বুঝে রাখতে হবে, সেটা হচ্ছে উনি এসছেন মূলত আমাদের আশপাশের যে অংশগুলো আছে, এর মাঝখানে একটা জায়গায় আপনি হয়তো করে গেলেন, সেটা হচ্ছে নেপালের রাজা ফিরে এসছে।
এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ এই যে নেপালে রাজা ফিরে এসছে, পাকিস্তানের এরকম মানে বালুচিস্তানের এইরকম একটা অংশ হচ্ছে, পাকিস্তান যদি সামাল না দিতে পারে তাহলে পরে ইরানকে শিক্ষা দেওয়ার জন্য, আমি আপনাকে আজকে আপনার এই চ্যানেলে বসে বলে গেলাম, ইরানকে শিক্ষা দেওয়ার জন্য তারা বালুচিস্তানের যারা ইসেরা আছে এদের সঙ্গে তাদের একটা সমঝোতা করতেই হবে, কারণ ওখান থেকে নিয়ার। আর আজকে যে আক্রমণটা হয়েছে ওখানকার 4টা নাকি 6টা গাড়ির ওপরে আক্রমণ হয়েছে, ওইটা তো শুনেই। এইখানে এইটা করার পেছনে কারণটা হচ্ছে এটা সরাসরি ভাবে ইউএসএ কে বা অন্যান্যদের বার্তা দেওয়া যে ভাই এখানে কিছু করতে গেলে সরাসরি আমাদের সঙ্গে কথা বল। একদম পরিষ্কার কথা, একদম পরিষ্কার এটা বুঝে রাখুন যে এখানে কিছু করতে গেলে পরে আমাদের সঙ্গে কথা বলো, আমাদের সঙ্গে কথা না বলে তুমি এটা কিছু করতে পারবে না। এবং এর সঙ্গে সঙ্গে এই যে গতকালকে যে হাফিজ সাঈদের যে ঘটনাটা ঘটেছে, এটার মধ্য দিয়ে পরিষ্কার পাকিস্তানকে যেরকম ব্যস্ত করে ফেলা, আবার এইখান থেকেই গল্পটা শুরু হয়। বাংলাদেশে যেই সব লোক প্রো পাকিস্তানি ছিল তাদের কাছে বার্তাটা পৌঁছে দেওয়া যে ভাই তোমাদের যে সর্বশেষ যে আশ্রয়স্থল পাকিস্তান সেটাও কিন্তু এখন ডিস্টার্ব, সুতরাং তোমরা লাইনে আসো, তাহলে সবকিছু ঠিক থাকবে। আর যদি বেলাইনে চলো তাহলে কিন্তু তার ফলাফল খুব খারাপ হবে। অতি সম্প্রতিকালে ডক্টর ইউনূস একটা কথা বলেছেন, সেটা তিনি নাকি ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক চাইছেন ইত্যাদি। তো হঠাৎ যে তার সুবুদ্ধির উদয় হয়েছে সেজন্য তাকে ধন্যবাদ জানাই, যদিও লোকটি ধন্যবাদ দেওয়ার মতো নয়, তিনি যতই শিক্ষিত হোক না কেন। হ্যাঁ, কারণ উনি অ্যাকচুয়ালি তো অর্থনীতি করে শান্তি নোবেল পুরস্কার পেয়েছে, এটা আমি আপনাদের মানে আগের দিনও বলেছি। তো যাই হোক, এটা মোদ্দা কথা হচ্ছে যে বাংলাদেশকে যারা আনরেস্ট করতে চাইছে তাদেরকে একদিকে বার্তা দেওয়া যে ভাই তোমরা আনরেস্ট করো না, কারণ তোমাদের আশ্রয়স্থলটা ছোট হয়ে গেছে। অপরদিকে আরাকান আর্মি যারা আছে তাদেরকেও এটা বার্তা দেওয়া যে তোমাদের যদি রাষ্ট্র হিসেবে নিজেদের গ্রহণযোগ্যতা পেতে হয় তাহলে আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে। এবং সর্বশেষ সেটা হচ্ছে পাকিস্তান সহ এই অংশটাতে একটা বার্তা দেওয়া, যার জন্য তুলসী গ্যাবার্ড এসছে। উনি আসার পরে কি কি আলোচনা হয়, কোন কোন বিষয়ে সিকিউরিটি চ্যালেঞ্জেস আছে সেটা একটা প্রশ্ন। তার থেকেও বড় কথা হচ্ছে এবার তো ইউএস এর যে 5 আইস ছিল, 5 আইসটাও একটু গুগলেট হয়ে গেছে, এখন ইন্ডিয়া ঢোকার পরে 3 আইস না 4 আইস হচ্ছে, সেটা একটু দেখে নেওয়া, তারপরে বলতে পারবো। তবে বাংলাদেশ এটা মানে ঘটনার এত আজকে রয়েছে যে কারণে এটা অবতারণা করতেই হয়েছে। তবে আপনি বললেন যেটা ডক্টর ইউনূস সম্পর্কে কিন্তু বেশ কিছু কমেন্ট, আমাদের কাছে একটা কমেন্ট এসছে, মানে মসৃণভাবে মিথ্যে কথা বলার জন্য যদি একটা কোনো এমনিতে ওনার নাম আছে সুদখোর অর্থনীতিবিদ, সুদখোর নানা রকম, সেটা তো শেখ হাসিনা জনপ্রিয় করে দিয়েছেন আর কি সুদখোর বলে, কিন্তু মসৃণভাবে মিথ্যে কথা বলার মতো যে দক্ষতা তিনি অর্জন করেছেন বলে অনেকেই কমেন্ট করছেন, তাতে কিন্তু বলতে হয় যে সত্যিকারে এটাও এক ধরনের একটা স্কিল লেভেলে তিনি রয়েছেন। কিন্তু কত মিথ্যে আর হবে, মিথ্যের পর মিথ্যে, আরেকটা মিথ্যে ঢাকতে আরেকটা মিথ্যে গিয়ে তিনি কানাগলিতে এসে গিয়ে এখন দাঁড়িয়েছেন অনেকটা এরকমই। পার্থবাবু, এই যে পরিস্থিতি বাংলাদেশের এরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে রয়েছে, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে যে ভারত রাষ্ট্রের এই মুহূর্তে যে ভূমিকা, যেটা বিমলবাবু খুব সুন্দরভাবে ওটাকে একটা ইয়ে করলেন যে ভারত কি চায় এই উপমহাদেশে। একদিকে যেমন বাংলাদেশ এরকম একটা অশান্ত এবং পরিষ্কার পাকিস্তানের প্ররোচনা, আইএসআইয়ের একটা বিপুল সংখ্যক হচ্ছে তার মনোনিবেশ করা, এই সমস্ত জায়গায় প্রত্যেকটাই ব্যাকফায়ার যেভাবে হচ্ছে, সেটাকে কি বলা যেতে পারে এটা একটা শক্তিশালী ভারতবর্ষেরই একটা প্রতিচ্ছবি আমরা এখন দেখতে পাচ্ছি? হ্যাঁ, যেটা বিমলবাবু বললেন যে ভারতবর্ষ এর আগেও বিভিন্নভাবে আশেপাশের যে সমস্ত দেশগুলিতে তারা কিছু না কিছু ব্যবস্থা নিয়েছে। একটা সম্ভবত বিমলবাবু বোধহয় মিস করে গেছেন, সেটা হচ্ছে 70-এর দশকের প্রথম দিকে শ্রীলঙ্কায় জনতা বিমুক্তি প্রেরণা একটা চরম বামপন্থী একটি দল, তারা তাদের বিরুদ্ধেও কিন্তু ভারতীয় সেনারা গিয়ে অংশ নিয়ে আবার শ্রীলঙ্কার যে তৎকালীন যে ক্ষমতাসীন যে দলটি ছিল তারাতে আবার ক্ষমতা তুলে দিয়েছিল। এখন ভারতবর্ষ যখনই ব্যবস্থা নেবে প্রথমেই ভারতবর্ষকে দুটো জিনিস চিন্তা করতে হবে। একটা হচ্ছে যে দেশের সমস্যা সেই দেশের সমস্যাটাকে সমাধান, কেন সমাধান না ভারতবর্ষের নিজে যাতে আর সমস্যাটা না বাড়ে।
এবং ভারতবর্ষের নিজের স্বার্থটা সুরক্ষিত করে। যেমন কিছুক্ষণ আগে বিমলবাবু বললেন যে রাজীব গান্ধী সেনা পাঠানো শ্রীলঙ্কা, এখন সেই শ্রীলঙ্কা চুক্তির অ্যানেক্সার 2H যদি দেখা যায়, তারপরে অন্তত 20 বছর সেখানে মার্কিন সেনাবাহিনীর, মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজ, মার্কিন বিমান বাহিনীর কোনো প্লেন শ্রীলঙ্কার কোনো বন্দরে, কোনো বিমানবন্দর থেকে তেল নিতে পারত না উইদাউট দি প্রায়ার ইন্টিমেশন টু দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। যাই হোক, তো এইভাবে হচ্ছে দেশের স্বার্থটাকে সুরক্ষিত করা। এখন সমস্যা হচ্ছে যে সেগুলো 20 বছর, 30 বছর, 40 বছর আগে ঘটেছে, ফলে আজকে 2025-কে দাঁড়িয়েও যে একই রকমভাবে চিন্তা করতে হবে তার তো কোনো অর্থ নেই। স্বাভাবিকভাবে সমস্ত জিওপলিটিক্যাল সিচুয়েশনটাই বদলে যাচ্ছে। এখানে যেমন এই যে গুতরেস যেমন এসছেন, ইনি বললেন, বিমলবাবুও বললেন, এবং আরেকজন যিনি আমাদের সহ প্যানেলিস্ট রয়েছেন দীপ্তিমান বাবু, উনিও বললেন। আর একটা এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে, কেন উনি এসছেন, ওনাকে কেন আরও ছুটে আসতে হলো। সেটা হচ্ছে যে রাষ্ট্রসংঘের একটা শান্তি বাহিনী আছে, পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রসংঘ বিভিন্ন প্রয়োজনে শান্তি বাহিনী পাঠায়, এবং বর্তমানে ওই শান্তি বাহিনীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী পালন করে। মানে এতটাই গুরুত্বপূর্ণ, আমি বলছি যে সিয়েরা লিওনের মতো একটি আফ্রিকার দেশে, সেখানে বাংলাদেশের সেনাবাহিনী গিয়ে শান্তি বাহিনীর কাজ করার পরে সিয়েরা লিওনের বর্তমানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা। ফলে এটাও কিন্তু একটা রাষ্ট্রসংঘের স্বার্থের ব্যাপার আছে বাংলাদেশের ক্ষেত্রে। এছাড়া অন্যান্য যে পয়েন্টগুলো বললেন এগুলো তো আছেই। এখন কথা হচ্ছে যে ভারতবর্ষের সমস্যাটা কি। ভারতবর্ষের একটা সমস্যা হচ্ছে, এখানে কোন আমি অর্থনৈতিক প্রশ্ন আনছি না, কিন্তু স্বার্থের ক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে যে যেভাবে আর কি টানা এটা আসছে, যে কিছুক্ষণ আগে দেখছেন আমি ইসরায়েলের, যদি এই কনটেক্সটে না, আবার কনটেক্সটে ভূ রাজনৈতিক জায়গা থেকে, যে এই সমস্ত ফিলিস্তিনিদেরকে ডিপোর্ট করার একটা আমেরিকান প্ল্যান আর কি, ছক আর কি নিয়ে খুব এটা ফাঁস হয়েছে, এরকম আলোচনা চলছে যে তাদেরকে সুদান বা সোমালিয়ায় নিয়ে যাওয়া হবে। ঠিক যেরকম আরাকান বিষয়টাকে নিয়ে এসে একটা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে গেলে তাকে কিছু কিছু জায়গায় নিয়ে আসতে হবে, কেননা রোহিঙ্গা সমস্যাটাকে রাষ্ট্রসংঘ এটাকে করছে, এবং অন্যরা এটা নিয়ে কে কাকে এখন সাহায্য দেবে, এত বাণিজ্য যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে এই সমস্যাটাকে মেটাতে গেলে অনেকগুলো জায়গা রয়েছে। ভারতের যেটা ইমিডিয়েট যেটা অ্যাটেনশনের ব্যাপার, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে আমরা একটা সময় তাদের মানুষের যে লড়াই, তার সঙ্গে আমরা দাঁড়িয়েছিলাম 1971 সালে, সেটা হচ্ছে যে পাকিস্তানের শাসনের আওতা থেকে বেরিয়ে আসা। এখন যেটা হচ্ছে যে এই যে গত অগাস্টে যে ওদের কথায় যে বিপ্লবটা ঘটেছে, সেটা সত্যি কথা বলতে গেলে হ্যাঁ আরও অন্যান্য বৃহৎ শক্তির সরাসরি সমর্থন ছিল, কিন্তু সেই ছিদ্র দিয়ে, ওই কালনাগিনী সেই এর গল্পের মতো ছিদ্র দিয়ে বাসর ঘরে ঢুকে পড়েছে কিন্তু আসলে আইএসআই। এবং না হলে আজকে মানে পাকিস্তান থেকে তাদের যে আলাদা করে গেছিল, সেই দুঃখটা তারা যে ভুলতে পারেনি এতদিন, সেটা আবার নতুন করে আমরা দেখতে পাচ্ছি। এখানেই একটা বড় প্রশ্ন, যখন জনগণের হাতে সে চাইছে রেজিস্ট্যান্স, এখানে আমি জাস্ট একটা আসছি, এখানে সবচেয়ে বড় ভুলটা কি হয়ে গেছে, ভারতের এই জায়গাটা যখন আইএসআই ঢুকে পড়েছে, এখানে যেটা বড় ভুলটা হয়ে গেছে সেটা হচ্ছে যে 1971 সালে যখন শেখ মুজিবুর রহমান ক্ষমতা এলেন, উনি যে ওই যে 1974 সালে উনি যে আওয়ামী লীগটাকে ভঙ্গ করে উনি যে বাকশাল তৈরি করলেন, একদলীয় শাসন করলেন, রাষ্ট্রপতি শাসন করলেন, এই সব জিনিসটা করার জন্যে ওই জন্মলগ্নেই তার যে আঘাতটা এসে গেছিল ওই গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে, সেইটা থেকে বাংলাদেশ কিন্তু আলটিমেটলি মানে পুরোপুরি বেরোতে পারেনি, যার জন্য বিভিন্ন সময় আমরা সেনা দেখেছি। এখন এটা কেন হয়েছিল? হয়েছিল এই জন্যে যে যতদিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে, মার্চ 25 থেকে 16ই ডিসেম্বর, ততদিন অবধি কিন্তু মুজিবুর রহমান বাংলাদেশে ছিলেন না। অর্থাৎ সরাসরি স্বাধীনতা যুদ্ধের সময়ের সঙ্গে মুজিবুর রহমানের আত্মিক এবং শারীরিক যোগ সেই সময় ছিল না। তিনি যখন বাংলাদেশে ফিরলেন, তিনি দেখলেন যে তিনি প্রচণ্ড সম্মান পাচ্ছেন, কিন্তু তার সঙ্গে তাজউদ্দিন আহমেদ একই রকম পাচ্ছেন, খন্দকার মুশতাক আহমেদ একই রকম পাচ্ছেন, আসামু আব্দুর রব একই রকম পাচ্ছেন। মানে বিভিন্ন সেই সময় তাদের জাতীয়তাবাদী নেতা যারা ভারতবর্ষে থেকে সেই স্বাধীনতা সংগ্রামটাকে পরিচালনা করেছে, তারাও একই রকমভাবে সম্মান পাচ্ছেন, যেটা কিন্তু মুজিবুর রহমান সেই সময় মেনে নিতে পারেননি। তিনি ওই যে একদলীয় শাসনের যে ব্যাপারটা এনে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন, তাতে হলো কি বাংলাদেশের যাত্রাপথটা শুরুই হলো একটা কিন্তু সমস্যার মধ্যে দিয়ে। দীপ্তিমান বাবু কিছু বলছেন? আমি বিমলদা আসছি। হ্যাঁ দীপ্তিমান বাবু, আমি এখানে একটু কারেকশন করে দেব। যখন
শেখ মুজিবুর রহমান বাংলাদেশে গেলেন তখন তাজউদ্দিন আহমেদ সেখানকার প্রধানমন্ত্রী ছিলেন। হ্যাঁ, নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ। হ্যাঁ, আমি আপনাকে বলে দিই। তো তিনি বলেছিলেন যে আমার নেতা এসে গেছে, আমার দায়িত্ব আমি তাকে দিলাম। হ্যাঁ, কিন্তু সেটা তো এক মিনিট আমি এই কথাটা কেন মনে করিয়ে দিলাম, ইতিহাস যখন বলতে হবে তখন সম্পূর্ণটা বলতে হবে, অর্ধ সত্য ইতিহাস মিথ্যার সমান। সুতরাং শেখ মুজিবুর রহমান ওই কয়েক মাস ছিলেন না, তার অর্থ যে তাকে যদি আপনি তার নেতৃত্বটাকে নিয়ে মেলাইন করেন। না, আমি মেলাইন করছি না, কিন্তু আমি তার মানসিক এটাকে বলছি। তিনি কেন বাকশালটা তৈরি করলেন? তিনি তো না করলে পারতেন, তাহলে হয়তো বাংলাদেশের ইতিহাস আজকে অন্যরকম হতো। এটা তো অস্বীকার করে লাভ নেই। বাকশাল উনি তৈরি করতেন কি করতেন না, করেছিলেন, করতেন না। আমরা একটু ওইদিকে না গিয়ে একটু আজকে, কেন এগুলো নিয়ে চর্চা করতে গেলে অনেকটা অবধি যেতে হবে। আমি জয়প্রকাশ জাস্ট এই প্রসঙ্গেই বলি, জয়প্রকাশ নারায়ণের একবার একটা লেখা পড়েছিলাম, বলছেন যে জেলে বসেই শুনছিলাম যে সমস্ত ক্ষমতা শেখ মুজিব হাতে নিচ্ছে, ওর পক্ষে জিনিসটা ভালো হবে না। বাকশাল তৈরি হয়তো গণতন্ত্রের পক্ষে ভালো ছিল না, সেটা পরবর্তীকালে আলোচনা করা যাবে। আমি এটা অন্য কথা বলি, সেটা হচ্ছে যে এই যে রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল গুতেরেস তিনি এলেন এবং তিনি মধ্যস্থতা করবেন কি না, এখন সম্মিলিত জাতিপুঞ্জ কখনো কখনো ভালো ভূমিকাই পালন করে এবং আমরাও তার সঙ্গেই থাকি, কিন্তু আবার কখনো কখনো অন্ধ ধৃতরাষ্ট্রও তো হয়ে যায়। না হলে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ কিচ্ছু করতে পারেনি, কারণ রাশিয়া হচ্ছে পার্মানেন্ট মেম্বার অফ দ্য সিকিউরিটি কাউন্সিল। আবার ইসরায়েল মোটামুটি, হয়তো ইসরায়েলেরও আঘাত যথেষ্ট করেছে এরা, কিন্তু ইসরায়েলও যে পাল্টা একেবারে শেষ করে দিয়েছে, সম্মিলিত জাতিপুঞ্জ কিচ্ছু করতে পারেনি, কারণ আমেরিকা ফার্মলি দাঁড়িয়ে গেছে ইসরায়েলের পক্ষে। ফলে সম্মিলিত জাতিপুঞ্জ নিজে অনেক কিছু করতে পারবে, এটা আমি বিশ্বাস করি না। আর একটা বিষয়, আরেকটা কথা মনে রাখতে হবে, তো এখন নতুন প্রেসিডেন্টের নাম ডোনাল্ড ট্রাম্প, মধ্যে যদি একটা দুটোয়ালি করে মধ্যস্থতা করে একটা মুখ রক্ষা করা যায়, একটা ব্যাপার আছে। নতুন প্রেসিডেন্টের নাম ডোনাল্ড ট্রাম্প। এর এন্টায়ার যে বিশ্ব ব্যবস্থা, তার যে ভাবনা, তার যে ব্যালেন্স অফ পাওয়ার, ওগুলো কোনোটাই উনি কিন্তু মানতে চাইছেন না। ফলে আগামী দিনে ওয়ার্ল্ড সিস্টেমটাই, সেদিন একটা জায়গায় একটা বক্তব্য রাখার সময় বলেছিলাম একটা সেমিনারে, যে গোটা বিশ্ব ব্যবস্থা চেঞ্জ হতে চলেছে কিন্তু। এবং ডোনাল্ড ট্রাম্প যদি এইভাবে চলতেই থাকেন, সবসময় চলছেন না, তিনি প্রথমে সোভিয়েত ইউনিয়নের উপর রাশিয়ার উপর বললেন আমি নিষেধাজ্ঞা আরোপ করব, তারপর আবার বললেন একে যে তোমাকে মানতে হবে, আবার একে বললেন তোমাকে সব অস্ত্র বন্ধ করে দেবো, আবার তিনি ইউক্রেনকে অস্ত্র দিচ্ছেন। ফলে এই ধরনের একটু আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার ডোনাল্ড ট্রাম্পের রয়েছে। কিন্তু আগের যারা, তারা যেভাবে খুব শক্তভাবে বিশ্ব ব্যবস্থাটাকে ধরে রাখতো, যে যেখানে আমেরিকা উপরে থাকবে, ওই যে গ্লোবাল পুলিশম্যানের ভূমিকা বলে গিয়েছিলেন জর্জ বুশ জুনিয়র, যে আমি জর্জ বুশ সিনিয়র, আমি হচ্ছে গ্লোবাল পুলিশম্যান, নিউ ইন্টারন্যাশনাল অর্ডার, সেখানে আমি 1 নম্বরে, বাকি সবাই আমার কথা শুনবে। ওই ইরাক যুদ্ধের সময় মনে পড়ছে তো, সেইটা এতদিন আমেরিকা মেনে এসেছিল। ডোনাল্ড ট্রাম্প ওটাকে চ্যালেঞ্জ করছেন, যেরকম ইউরোপে তিনি ন্যাটোকে বলছেন যে মশাই আপনারা 1%ও প্রতিরক্ষায় খরচ করেন না, আমি সমস্ত টাকা ঢালছি, আপনারা দেশের উন্নয়ন করছেন আর আমার অর্থনীতি ডুবে যাচ্ছে, আপনি যুক্তিটাকে উড়িয়ে দিতে পারবেন না। আবার এটাও ঠিক যে ডোনাল্ড ট্রাম্প যদি একদিনে গোটা পৃথিবীর সিস্টেমটাকে বদলাতে যান, তাহলে আবার আরেক কেলেঙ্কারি হতে পারে। ফলে এই যে বিশ্ব ব্যবস্থাটা বদলাচ্ছে, আমাদের সেদিকে কিন্তু কড়া নজর রাখতে হবে। তবে এনিহাউ বাংলাদেশে সম্মিলিত জাতিপুঞ্জ কি করতে পারবে বলা খুব মুশকিল, এবং বাংলাদেশে এই সমস্ত যে ভয়ঙ্কর শক্তিগুলো ক্ষমতা দখল করেছে এবং দল গঠন করে তারা ক্ষমতায় আসতে চাইছে, তাদের রক্ষার দরকার আছে। তা নইলে বাংলাদেশ আর একটা সিরিয়া তৈরি হবে, তার সবচেয়ে বড় মাথা ব্যথা কিন্তু ভারতের হবে। তাই ভারতের ভূমিকাকে আমি অন্তত রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষক হিসেবে একেবারেই অস্বীকার করতে পারি না। ওকে, দীপ্তিমান বাবু, এইখানে একটা বড় প্রশ্ন, যে এই যে জায়গাটা একটা সিরিয়া হওয়ার চান, যেভাবে জামাতের ডাক্তার শফিকুর রহমান বা কিছুদিন আগে মামুনুল হক, এই যে যেভাবে বক্তব্য তারা রাখছেন এবং তার সাথে জেল থেকে ছাড়া পাওয়া যারা, মানে একেবারে যে উন্মত্ত আচরণ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, মব জাস্টিস যে শীর্ষ মাত্রায় গিয়ে পৌঁছেছে, এরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে একটা পাল্টা প্রত্যাঘাতের মতো জায়গায় কেউ নেই, জনগণ নিরস্ত্র। মানে ধরুন কিছু ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে লাকি আক্তার, এই যে একটা 7 বছরের শিশুকন্যার যে নারকীয় নৃশংস ধর্ষণের প্রতিবাদে একটা মিছিল, সেটা পর্যন্ত সিপিবি পাল্টা মানে অফিস দখল হবে এই আটকে দেওয়া হয়েছে। এইরকম একটা অবস্থা বাংলাদেশে, সেখানে কোনো রকম শক্তি দাঁড় করাতে পারছে না, মানে রেজিস্ট্যান্স যেটা,
এরা মুখোমুখি হয়ে রয়েছে ভারতের দিকে। ভারতও তার একটা নির্দিষ্ট পলিসি নিয়ে মানে চলছে। সেখান থেকে দাঁড়িয়ে ওয়াকারুজ্জামান কি কোনো একটা কিছু জায়গা থেকে দাঁড়িয়ে এই ব্যালেন্সিংয়ের খেলা থেকে বেরিয়ে এসে তিনি কি কিছু একটা ঘটাতে চাইছেন, এরকম কেউ কেউ বলতে চাইছেন? গত 5 থেকে 8 তারিখের মধ্যে বাংলাদেশের যে বিভিন্ন স্তরগুলো আছে, মানে আভ্যন্তরীণ ক্ষেত্রে, যেরকম তার প্রথম স্তর যদি বলেন তাহলে ওদের যেটাকে বলে ওই যে কি আনসার বাহিনী, পুলিশ, তারপরে বিজিবি, র্যাব এবং সামরিক যে এই প্রথম দুটো স্তর সম্পূর্ণ, মানে প্রথম 3টে স্তর বিলীন হয়ে গেছে। আনসার, পুলিশ এবং র্যাব অলমোস্ট আছে, বিজিবি এবং আর্মি। এবার তাদের সংখ্যাটা খুব কম, এই ফোর্স দিয়ে এইটাকে কন্ট্রোল করাটা একটু সমস্যা আছে। একলা ওয়াকারুজ্জামান সেটা পারবেন না। সেই জন্যই আমি আপনাকে আরেকবার বললাম যে এই বার্তাটা পাকিস্তানে যে গন্ডগোলটা হচ্ছে তার মধ্য দিয়ে যারা আইএসআই এর নির্ভরশীলতাতে বাংলাদেশে এই গন্ডগোলটা করছিল, যারা 71কে অস্বীকার করছিল, তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে যদি কোনো কারণে শান্তি সেনা, ইউএনওর শান্তি সেনা যদি ভাই তোমার এখানে ঢোকে, তুমি কোথায় আশ্রয় নেবে? প্রথম কথা, শেখ হাসিনা তো ভারতবর্ষে আশ্রয় নিয়েছে, বাকিরা কোথায় আশ্রয় নেবে? এটা গেল প্রথম। আর বাংলাদেশ সিরিয়া হওয়ার সম্ভাবনাটা খুব কম। তার কারণ সিরিয়া যা হয়েছে যারা, তার পেছনে অনেকগুলো শক্তি ছিল যারা পয়সা দিয়েছে। এখানে প্রথম পয়সা দেওয়ার শক্তি, প্রথম বলবো না, এক এবং একমাত্র শক্তি সেটা হচ্ছে চীন। কারণ পাকিস্তানের কাছে টাকা নেই, চীনের কাছ থেকে এসেই তারা সেই টাকাটা দিতে পারবে। তো মোদ্দা কথা হচ্ছে যদি সেই টাকাটুকুকে আটকানো যায় তাহলে পরে বাংলাদেশ সিরিয়া হওয়ার সম্ভাবনা নেই। আর সেই কারণেই বালুচিস্তানের গোয়াদার বন্দরকে আটকে রাখা বা ঝামেলা হওয়া, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এক, দুই, আরেকটা বলছি ওই প্রসঙ্গেই হ্যাঁ আমি আসছি আপনার কাছে এই প্রসঙ্গে। বালুচরা না জাস্ট আমি একটা করছি যে এখানে একমাত্র একটা আশার পেয়ে যে যদি বাংলাদেশে কোনোদিন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ফিরে আসে, সেখানে কিন্তু আওয়ামী লীগের একটা অবস্থান থাকবেই। কারণ আওয়ামী লীগের বাংলাদেশে যে অবস্থান সেটা কিন্তু একদম শেকড় গেড়ে বসে আছে। আওয়ামী লীগকে কিন্তু এত সহজে বাংলাদেশ, তাদের হয়তো বিভিন্ন সময় তাদের আটকাতে পারে, কিন্তু আলটিমেটলি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে আওয়ামী লীগও কিন্তু প্রতিষ্ঠিত হবে। সেটাই তো সেটা অন্য কথা, বাট যেদিন হবে সেদিন কিন্তু তাদের হতে হবে। কেননা মনে রাখতে হবে অনেক সমস্যা মানে সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের জন্য, বাট বাংলাদেশে যতখানি উন্নতি হয়েছে তার পেছনে সবচেয়ে বড় কিন্তু আওয়ামী লীগ, একটা রাষ্ট্রের দর্শন হিসেবে বেড়েছে। আমি একমত পার্থদার সাথে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সম্ভব নয়। আই অ্যাবসলিউটলি এগ্রি উইথ দিস ওপিনিয়ন। কিন্তু এখানে যে আর্মির কথা বলা হলো, আমরা ইউজুয়ালি সামরিক শাসনের বিরোধী, কিন্তু এই মুহূর্তে আমি বাংলাদেশের অনেকের সঙ্গে কথা বলি, অনেকে কথা বলে বাংলাদেশের একটা বড় অংশের মানুষ চাইছে সামরিক বাহিনী ক্ষমতা দখল করুক। অদ্ভুত। ওয়াকারুজ্জামানকে দেখে মনে হতে পারে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, একজন ডাক্তার, প্রথাগত আর্মির সব গোফওয়ালা আর্মি যেরকম চিনি ওরকম উনি নন, কিন্তু উনি এখনো পর্যন্ত নিজেকে কেন রেজিস্ট করেছেন তার একটা কারণ আছে। বাংলাদেশ আর্মিও কিন্তু শতধা বিভক্ত। বাংলায় ইতিমধ্যেই যদি খবরগুলো ঠিক হয়ে থাকে, প্রচুর খবর আসছে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা হচ্ছিল, এবং যারা চেষ্টা করেছিল অলরেডি তাদের গৃহবন্দী করে ফেলা হয়েছে। এই খবরগুলো আসছে বাংলাদেশ থেকে। ফলে এগুলো যদি ঠিক হয়ে থাকে, বাংলাদেশ আর্মিকে যদি ওয়াকারুজ্জামান পুরো কন্ট্রোলে আনতে পারেন, এটাও শেখ হাসিনার হয়তো প্রশাসনে একটু ব্যর্থতাই বলবো, যে আর্মির মধ্যে এরকম এলিমেন্ট ঢুকে পড়েছে তিনি লক্ষ্য করেননি কেন? এই সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এই ছাত্র এলিমেন্টগুলো ঢুকে পড়েছে, এগুলোতেই লক্ষ্য করেননি কেন? দেখুন, ভুলটাকে ভুল বলতেই হবে। শেখ হাসিনার যে উন্নতির জন্য বাংলাদেশে যেরকম অসম্ভব সমস্যা হচ্ছে, তার প্রশাসনিক নেতৃত্বের সমস্যা ছিল। বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যাটা মাত্র 90,000, এবং তাদের রিজার্ভ ফোর্স, যেমন আমাদের 13 লক্ষ সেনা, কিন্তু 40 লক্ষ রিজার্ভ ফোর্স। একদম রিজার্ভ ফোর্স নেই, বাংলাদেশের রিজার্ভ ফোর্স নেই। ফলে আর্মিটা এখন প্রয়োজনের তুলনায় সংখ্যায় ছোট লাগছে। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এমনিতে এই যে সমস্ত দেখবেন যারা ওই ছাত্র নেতাগুলো যারা এখন সব কি সব হয়েছে, তারা সমন্বয়ক না কি সব হয়েছে, এই দখল করব, নর্থ ইস্ট দখল করব, এগুলো আর কিছু নয়, রেটরিক।
বিকজ দে ডোন্ট নো, বা তারা জেনেও তারা ভারত বাংলাদেশের সামরিক বাহিনীর কোনো তুলনা হয় না। আমি একটু বাংলাদেশকে এই জায়গা থেকে একটু দ্রুত 5 মিনিট লাগবে তুলনা মানে এটা দীপ্তিমান বাবু যে জায়গাটায় বিষয়ই নয়। দীপ্তিমান বাবু বারবার ওই ফ্রন্টটার দিকে করছেন, কারণ বাংলাদেশের উপর যে এটা রয়েছে ওইটা আরো ডেঞ্জারাস একটা জায়গায় রয়েছে। বালুচিস্তানে শুধু পাকিস্তানের আর্মির কনভয় নয়, তারা আজকে বিবৃতি দিয়েছে যে সিপিইসি প্রকল্পের উপর ক্রমাগত হবে এবং চীনের বিশেষ করে চীনা নাগরিকদের প্রাণ সংশয়ের বিষয়, যেটা হচ্ছে গাদার বন্দর এলাকায়, যেটা তারা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরে, যেখানে $150 মিলিয়ন চীন যেখানে করেছে এবং সেখানে প্রায় 5 লক্ষ নাগরিককে রাখার ব্যবস্থা করছে চীন। ভাবা যায়, মানে পাকিস্তান দেশটাকেই, মানে তার বালুচিস্তান অংশটাকে আরেকজনকে লিজ দিয়ে দিয়েছে যেভাবে সে দখল করছে। এটা কিন্তু আগামী দিনে বালুচদের কাছে একটা বড় মানে টার্গেট। ভারতের অবস্থান এই ক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে? যে এখানে তার আগে যেটা বলা সেটা মনে রাখতে হবে যে ইংরেজরা যখন ভারতবর্ষ শাসন করত, প্রশাসনিকভাবে যখন ভারতবর্ষে তারা শাসন করত, তখনও কিন্তু বালুচিস্তানের ওপর ইংরেজদের মানে সংশয়াতীত প্রাধান্য কিন্তু তারাও প্রতিষ্ঠিত করতে পারেনি। ফলে বালুচদের একটা স্বাধীন চেতা মনোভাব তাদের কিন্তু সব সময় ছিল। ঘটনাটা কি হয়ে গেছে, বালুচিস্তান হচ্ছে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ, প্রায় 3,47,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া এবং প্রায় 44% এরিয়া, কিন্তু লোক সংখ্যার দিক থেকে হচ্ছে সবচেয়ে কম, 15 লাখ। আবার সেখানে গ্যাস বলুন, কয়লা বলুন, তামা বলুন, সোনা বলুন, মানে এই ধরনের জিনিস বালুচিস্তানে ভর্তি আছে। সেইখান থেকেই হচ্ছে তাদের বিদ্রোহের সূচনাটা, যে তাদের যতখানি সম্পদ আছে, তাদের বক্তব্য যে না ইংরেজরা না পাকিস্তানের বর্তমান শাসক শ্রেণী কখনো তারা নিজেরা সেইগুলো আহরণ করে নিয়ে গেছে, কিন্তু তার যে অর্থনৈতিক যে ফলাফল সেটাকে তারা মানে বিস্তার করাতে পারেনি আফগানদের মধ্যে। এখানে আর একটা প্রবলেম আছে, যেটা উনি যেটা বলছিলেন যে স্বাধীনতা, যেটা প্রবলেমটা হচ্ছে বালুচিস্তানের স্বাধীন হওয়ার ক্ষেত্রে কি প্রবলেম হচ্ছে যে দক্ষিণ পূর্ব ইরান এবং দক্ষিণ আফগানিস্তান এই দুটো অঞ্চলেও কিন্তু অনেক বালুচ থাকে। সমস্যাটা হয়ে যাচ্ছে কি, ইরানের বা এদের সমর্থন নিয়ে যদি বালুচিস্তান স্বাধীন হয়, তাহলে ইরান এবং আফগানিস্তানের একটা ভয় আছে যে কোনো বছর বাদে তারা এখন হয়তো তারা শান্ত থাকবে, বাট একটা সময় গিয়ে তারাও কিন্তু এই বালুচিস্তানের সঙ্গে যোগ হবে। ফলে ইরান এবং আফগানিস্তানের যে বর্ডার যে অঞ্চল সেটাও কিন্তু ডিস্টার্ব হবে, মানে ফলে তারা কিন্তু অল আউট সাপোর্টে যাবে না। এখানেই স্বাধীনতার পক্ষে বালুচিস্তানের সবচেয়ে বড় সমস্যাটা হয়ে দাঁড়াচ্ছে। এখানে একটা কথা নিঃসন্দেহে বলা যায়, তারা যেভাবে আক্রমণ যে বিবৃতিটা দিয়েছে, আমার মনে পড়ছে ইরাক যুদ্ধের সময় সাদ্দাম হোসেনের একটা বক্তব্য। সাদ্দাম বলেছিলেন যে 1 সপ্তাহের মধ্যে আমেরিকা হয়তো ইরাককে দখল করে নিতে পারবে, কিন্তু 1 বিন্দু তেল নিয়ে যেতে পারবে না। তার কারণ যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে তেলটাকে উত্তোলন করে নিয়ে যাবে, আত্মঘাতী বোমার আঘাতে জর্জরিত করে দিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে আমেরিকাকে চুল ছিঁড়তে হয়েছিল, বলতে হয়েছিল যে এই যুদ্ধের খরচ কোনোভাবেই তারা করতে পারলো না। চীন এখানে ইনভেস্ট করেছে, পাকিস্তান যেভাবে যে আচরণ বালুচিস্তানের অর্থনৈতিক অঞ্চল, এবং শুধু বলছে ভারতের গোটা পাকিস্তানের ন্যারেটিভই হচ্ছে সবকিছুতে ভারতের সাজিশ। এই জায়গা থেকে দাঁড়িয়ে কি বালুচিস্তান কি সত্যি স্বাধীনতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, না ইট ইজ টু আর্লি টু সে? আমি এইটুকু বলতে পারি যে বালুচিস্তান এতটাই কাছাকাছি দাঁড়িয়ে আছে যে যেখানে স্বয়ং আমেরিকার স্বার্থ জড়িত, কারণ অলরেডি সিপ্যাকে $70 বিলিয়ন কাছাকাছি ইনভেস্টমেন্ট আছে। তো সেই ইনভেস্টমেন্টের কারণে এখন এই রকম পরিস্থিতি দাঁড়িয়েছে যে ওই ফিল্ডে না গিয়েও ইরানকে এবং পাকিস্তানকে, চীনকে, আমি আপনাকে বলছি ইরানকে এবং চীনকে দুজনকেই শাস্তি দিতে পারবে একমাত্র বালুচিস্তান। আর সেই ক্ষেত্রে পাকিস্তানের সেনাবাহিনী এতদিন যেভাবে ইসেকে শোষণ করেছে, আমেরিকাকে শোষণ করেছে যুদ্ধের নামে, এই সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের নামে, তো আমেরিকার কাছে অনেক বেটার চয়েস হবে হচ্ছে বালুচিস্তান। এটা পরিষ্কার, আপনারা এটা জেনে রাখুন। এবং সেক্ষেত্রে স্ট্রেংথটা দেখা হচ্ছে, যদি স্ট্রেংথটা প্রপারলি যদি পেয়ে থাকে তাহলে আপনারা নিশ্চিন্ত থাকুন, এক ঢিলে দুটো পাখি মরবে। আর আমাদের যেটা জাতীয় সঙ্গীত আছে, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, তো
তো সিন্ধুটা শুধু বোধহয় বাকি থাকবে, সেটাও সম্ভবত হয়ে যাবে। আমি এর বেশি আর আজকে কিছু বলতে চাইলাম আজকে মানে যাই হোক, আপনি এটা বললেন খুবই মানে এটা যে কোনো ক্ষেত্রে প্রাণীতে অনেককেই করবে, কিন্তু পরিস্থিতি আজকে ডোনাল্ড ট্রাম্প তিনি তো আমরা জানতাম যুদ্ধের বিপক্ষে বা মানে হুতিদের সাথে যুদ্ধের ব্যাপারে আজকে সাইন করে আবার ইরানকেও পাল্টা দিয়ে দিয়েছে এবং একটা সুন্দর জিওপলিটিক্যালি এখন বালুচিস্তান একটা খুব আত্মবিশ্বাস পেয়ে গেছে এবং খুব ভালো জায়গায় রয়েছে, ফলে এইটা ভারতের কাছে তো কেন এরকম একটা স্বপ্নই বা সাকার হবে না? যদি প্রশ্নটা করে যে পাঞ্জাব ও সিন্ধু মারাঠা, 2-3টে ঘটনা, এক হচ্ছে হাফিজ সঈদও ইতিমধ্যে আক্রান্ত হয়েছে, এটা শুনলাম আমি, তার এক ভাগ্নে নাম ভাইপো নাকি সেটা উপরে চলে গেছে, 72 ঘুরে গেছে, চলে গেছে। এবার হাফিজ শহীদ যে কোনো দিন 72 হুর প্রাপ্তি ঘটবে, হতে পারে, কারণ এগুলো আর কিচ্ছু নয়, এগুলো যে ধরনের ভয়ঙ্কর খেলা এরা খেলে সেই খেলারই পরিণতি, এটা আর কিচ্ছু নয়। এখন সাপুড়ে যেমন সাপের কামড়ে মরে, দেখুন গোটা পাকিস্তান, ওনার কথাটাই নিয়ে বলছি, একদম সাপ নিয়ে খেলতে চেয়েছিল, সেই সাপের কামড়ে মরছে। আপনি দেখবেন গোটা আরবের অধিকাংশ দেশ কিন্তু ইসলামিক ফান্ডামেন্টালিজমকে আপরুট করে দিয়েছে, একদম ওরা প্রশ্রয় দিচ্ছে না। সৌদি আরব থেকে প্রশ্রয় পেতে তারা উপরে ফেলে দিচ্ছে বলে আমরা এসব করতে পারবো না, ওরা সব কটা গিয়ে জমা হচ্ছে পাকিস্তানে। কারণ পাকিস্তানে এই স্টেট একটা রোগ স্টেট টাইপের, যেখানে স্টেট ঠিকঠাক কাজ করে না, 4টে যে বড় বড় প্রভিন্স তার মধ্যে গোটা পাঞ্জাবি সবকিছু কন্ট্রোল করে, সিন্ধ, বালুত, ওদিকে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, ওরা প্রচন্ড বিরক্ত এর ওপরে, পাঞ্জাবিদের ওপরে। ফলে পাকিস্তানে অদ্ভুত ব্যাপার রয়েছে, ওখানে আইএসআই তার মতো সরকার চালায়, আর্মি তার মতো চলে, ওখানে যারা রাজনীতিবিদ তারা হচ্ছে সেকেন্ড ক্লাস সিটিজেন, ফলে অদ্ভুত একটা দেশ আর কি। ফলে এইরকম একটা দেশে বালুচরা এতদিন পর একটা শক্তি অর্জন করেছে। দেখুন বিএলএ তৈরি হয়েছিল বেশ কিছুদিন আগে, যেদিন বিএলএ তৈরি হলো সেদিনই কিন্তু পাকিস্তানের সর্বনাশ ঘটে গেছে, কারণ বিএলএ অনেক ডিটারমিন্ড ফোর্স, তারা একটা আত্মঘাতী বাহিনী রেখেছে, কি আমজাদ গ্যাং না কি একটা করেছে, তারা গিয়ে ফিদায় অ্যাটাক চালায়। এবং সবচেয়ে বড় কথা, বিএলএ চাইছে না ওখানে চীন থাকুক, কারণ চীন আপনি দেখবেন যে কারাকোরাম হাইওয়েটাকে ঢুকিয়ে ওটা ওই বালুচিস্তানে ওপর দিয়ে গদরে নিয়ে গেছে। বালুচরা বলছে ওকে থাকতে দেবো না। এবং এরপরে ওরা যেটা বলেছে, আপনার এখানে আসার সময় আমি পাকিস্তানেরই একজন একটা পডকাস্ট শুনছিলাম, সেখানে তারাও খুব বলেছে, পাকিস্তানের ইয়েতেই পার্লামেন্টেই একজন বলেছে যে আরেকটা বাংলাদেশ হতে যাচ্ছে, ফলে ওরা বালুচরা বিদ্রোহীরা পরিষ্কার বলেছে ওই চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরকে আমরা রাখবো না, ব্রিজ সব ওড়াবো। এবং পাকিস্তানের রাষ্ট্র হিসেবে সবচেয়ে সমস্যাটা কথা জানেন, পৃথিবীর সব দেশের একটা করে আর্মি আছে, পাকিস্তানে আর্মির একটা দেশ আছে। একদম আরেকটা কথা, লাস্ট কথাটা বলি শেষ করি, সেটা হচ্ছে কবে স্বাধীন হবে কিছু জানি না, কিন্তু এই বাংলাদেশটা নিয়ে টেনে বলি, বাংলাদেশের অনেকে ওই সমস্ত অশিক্ষিতগুলো পাকিস্তানের স্বপ্ন দেখে, তো ওই বাবার স্বপ্ন দেখলে বাবা নিজেই তো ওপরে 72 ঘুরে কাছে যেতে চলেছে, এবার নিজেরা অন্য কোনো স্বপ্ন দেখুক, সব শেষ হতে চলেছে। এক্স্যাক্টলি ঠিক এরকম ভাবেই পাঞ্জাবিদের বিরুদ্ধে এক সময় বাঙালিদের গর্জন ছিল, শেখ মুজিবুর রহমানের সেই উদাত্ত ভাষণ, যেটা 8ই মার্চের ভাষণ হিসাবে আমরা জেনে থাকি। ঠিক তেমনি ভাবে বালুচদের অপরিসীম রাগ এই পাকিস্তান নামক রাষ্ট্র, যেটা বাকায়দা একটি পাঞ্জাবি রাষ্ট্র হিসাবে পরিগণিত হয়েছে, যাদের একমাত্র কাজ হচ্ছে নিরন্তর ভারত বিদ্বেষ ছড়িয়ে যাওয়া। দেশটা তৈরি হয়েছিল কিভাবে, সেই ইতিহাস বারবার করে ঘুরে ফিরে আসে, আজ সময় অতিক্রান্ত, সেই ইতিহাসে যাব না। কিন্তু ঠিক যেরকমভাবে বাংলাদেশ পাঞ্জাবি শাসন বা পাকিস্তানে হুকুমত থেকে বেরিয়ে এসে সরাসরি একটা বিশ্বে তার প্রতিষ্ঠা দিয়েছিল, ঠিক তারই দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে আজ বালুচিস্তান। বাংলাদেশ থেকে বালুচিস্তান, হয়তো ইতিহাসটা পাকিস্তান মানে দু চোখ ভরে শুধু এক দুঃস্বপ্নের সামনে দিয়ে আগামী সময় এগোতে হবে, অনেকটা কিন্তু সেই দিকটা নিশ্চিত হতে চলেছে। ধন্যবাদ আজকের মতো যারা দেখলেন। ধন্যবাদ জানাই পার্থ মুখার্জি, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র আপনাকে, অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, বিজেপি মুখপাত্র আপনাকে, এবং দীপ্তিমান সেনগুপ্ত আপনাকেও ধন্যবাদ জানাই, বাংলাদেশ বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিশ্লেষক হিসাবে। ধন্যবাদ আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের জনমত। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।